তো আজকের ক্লাসে সবাইকে আবারও একবার স্বাগতম। তো আমরা যে অংশটা পড়ছিলাম সেটা হচ্ছে বিজ্ঞানের ধারণা নিয়েছিলাম। প্রথমে বিজ্ঞানের সংজ্ঞা পড়ছি, বিজ্ঞানের সংজ্ঞার পরে বিজ্ঞানের যে বৈশিষ্ট্যগুলো ছিল বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছিলাম গত ক্লাসে। বৈশিষ্ট্যের পরে বিজ্ঞানের যে শ্রেণী বিভাগ বলছিলাম, একটা প্রাকৃতিক বিজ্ঞান আর একটা সামাজিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান বলতে সেই বিজ্ঞানকে বোঝায় যেটা প্রকৃতির বিদ্যমান উপাদান সমূহ নিয়ে যে বিজ্ঞানগুলো আলোচনা করে সেগুলোকে প্রাকৃতিক বিজ্ঞান বলে। যেমন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই টাইপসের যে বিজ্ঞানগুলো আছে সেই বিজ্ঞানগুলোকে বলে প্রাকৃতিক বিজ্ঞান। আর সামাজিক বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞানগুলো যেই বিজ্ঞানগুলো সমাজস্থ সমস্যা সমাধানে কাজ করে, যেমন সমাজবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, উন্নয়ন বিজ্ঞান, এই ধরনের বিজ্ঞানগুলো, অপরাধ বিজ্ঞান, এগুলো হচ্ছে যে তোমার সামাজিক বিজ্ঞান। তো বিজ্ঞানের যে পদ্ধতিগুলো ছিল সেই পদ্ধতি নিয়ে আমি গত ক্লাসে বলছিলাম। পদ্ধতির বৈশিষ্ট্য ছিল, বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করছিলাম। বৈজ্ঞানিক পদ্ধতির যে ধাপগুলো ছিল প্রায় হচ্ছে 7টা ধাপ, এগুলো আমি তোমাদেরকে বলছিলাম। একটা সমস্যা নির্বাচন, সাহিত্য পর্যালোচনা, তারপরে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ এবং তথ্যের শ্রেণীবিন্যাস, কল্পনা বা পূর্বানুমান, অন্যদিকে সত্যতা বা যথার্থতা যাচাই, আর একটা হচ্ছে ভবিষ্যৎবাণী। তো বৈজ্ঞানিক পদ্ধতির যে পদ্ধতির ধাপগুলো সেগুলো জানার পরে আমাদের আজকে যে জানার বিষয়টা সেটা হচ্ছে কি, যে সমাজবিজ্ঞান আসলে বিজ্ঞান কিনা সেটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে। সমাজবিজ্ঞান আসলে একটা বিজ্ঞান কিনা সেটাই আমরা এখন জানার চেষ্টা করব। এই যে সমাজবিজ্ঞান, এই সমাজবিজ্ঞানকে অনেকে বিজ্ঞান বলতে নারাজ। তাদের কথা হচ্ছে সমাজবিজ্ঞান এটা আসলে বিজ্ঞান নয়, এটাকে কি নয়, এটাকে বিজ্ঞান বলতে অনেকেই নারাজ। সমাজবিজ্ঞানের ব্যাখ্যায় বা সমাজবিজ্ঞানের বিষয়ে বলতে গিয়ে অগাস্ট কোঁত বলতেছে এই সমাজবিজ্ঞানটা হচ্ছে একটা এক্সট্রিম সায়েন্স বা সমাজবিজ্ঞান। অগাস্ট কোঁত বলতেছে যে সমাজবিজ্ঞান একটা এক্সট্রিম সায়েন্স, অর্থাৎ হচ্ছে এটাকে চরম বিজ্ঞান বলে উল্লেখ করেছে। চরম বিজ্ঞান বলে উল্লেখ করেছে তিনি বলতেছে এটা একটা চরম বিজ্ঞান। তাহলে সমাজবিজ্ঞানকে অগাস্ট কোঁত কি বলতেছে? বলতেছে এটা একটা চরম বিজ্ঞান। আবার অগাস্ট কোঁত এটাও বলতেছে এটা হচ্ছে বিজ্ঞান সমূহের রানী, অর্থাৎ প্রিন্সেস অফ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের রানী। হ্যাঁ, বিজ্ঞানের কি, বিজ্ঞানের রানী বলতেছে। সমাজবিজ্ঞান বলতেছে যে তোমার এটা হচ্ছে যে তোমার কুইন অফ সায়েন্সেস, প্রিন্সেস না, কুইন অফ সায়েন্স। ওকে, তাহলে এইখানে বিষয় বলতে গিয়ে যে কুইন অফ সায়েন্স বলছে এবং বলছে চরম বিজ্ঞান, এই কথাটা আছে। আবার অন্যদিকে জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলতেছে এটা ইতিহাসের মতো বা ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ একটা বিজ্ঞান। তাহলে ম্যাক্স ওয়েবার এটাকে ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ বিজ্ঞান বলে, ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ বিজ্ঞান বলে এটাকে, কথা শোনা যাচ্ছে না? কি কথা শোনা যাচ্ছে না? কি বলো? আমি নিজেই তো শুনলাম। শোনা যাচ্ছে তো? তাহলে যেটা বললাম, এই ম্যাক্স ওয়েবার বলতেছে ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ একটা বিজ্ঞান বলেছে, অর্থাৎ ইতিহাসের মতো কোনো বিষয় বলে এটাকে উল্লেখ করেছে। তাহলে ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় বলে এটাকে উল্লেখ করেছেন। তাহলে এই যে ম্যাক্স ওয়েবার বলতেছে যে এটা আসলে কোনো বিজ্ঞান নয়, তো ইতিহাসের সমপর্যায়ের, ইতিহাসের সাথে সমপর্যায়ভুক্ত বলে মনে করেছেন, অর্থাৎ ইতিহাসের সমপর্যায়, ইতিহাসের জাস্ট আমরা ইতিহাসের সাথে না লিখে এটা ইতিহাসের সমপর্যায়ের বলে আমরা লিখতে পারি, পর্যায়ের বলে উল্লেখ করেছেন। তাহলে কে ইতিহাসের সমপর্যায়ে বলে উল্লেখ করেছেন? ম্যাক্স ওয়েবার। এই ম্যাক্স ওয়েবার, এই যে অগাস্ট কোঁত হচ্ছে সমাজবিজ্ঞানের জনক, অর্থাৎ ফাদার অফ সোশিওলজি। অন্যদিকে ম্যাক্স ওয়েবারকে বলা হয় ফাদার অফ যে তোমার ওই যে আমরা ব্যুরোক্রেসি আছে না, আমলাতন্ত্রের জনক। তিনি হচ্ছে আমলাতন্ত্রের জনক। কে আমলাতন্ত্রের জনক? এই যে আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। তাহলে আমলাতন্ত্রের জনক কে? আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। ঠিক আছে, তাহলে আমলাতন্ত্রের জনক কে? ম্যাক্স ওয়েবার। আচ্ছা, এবার আসি আমরা আসলে সমাজবিজ্ঞান একটা বিজ্ঞান কিনা সেটার পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তিগুলো জানার চেষ্টা করি। তো সমাজবিজ্ঞান এটা বিজ্ঞান কিনা এটার পক্ষে যুক্তি আছে, আবার অনেক বিপক্ষেও যুক্তি আছে। পক্ষে যারা যুক্তি দিয়েছেন তাদের কথাগুলো আমরা পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। পক্ষে যারা যুক্তি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে অগাস্ট কোঁত। তো তাদের কথা অনুযায়ী সমাজবিজ্ঞানের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার হয়। তো যেহেতু বিজ্ঞান মানে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার হবে, তো সমাজবিজ্ঞানেও যেহেতু বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার হয়, তাহলে অবশ্যই সমাজবিজ্ঞান একটা
বিজ্ঞান। কারণ সমাজবিজ্ঞানে কিসের ব্যবহার হয়? বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার হয়। এক, যেমন তথ্য সংগ্রহ করা, সেগুলোকে পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ করা, পর্যবেক্ষণ করা, পরীক্ষা করা এবং তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা, এগুলো বিজ্ঞানে যেমন সমাজবিজ্ঞানেও সেরকম পদ্ধতি অবলম্বন করা হয়। দ্যাটস ওয়াই সমাজবিজ্ঞানও একটা বিজ্ঞান। এটা অনেক সমাজবিজ্ঞানী মনে করে যে এটা হ্যাঁ এটাই সমাজবিজ্ঞান হচ্ছে একটা বিজ্ঞান, কারণ এখানে সব ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। দ্বিতীয়ত যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে যে নির্দিষ্ট লক্ষ্য এবং লক্ষ্য অর্জনের জন্য পদ্ধতি। তোমরা দেখো যে সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে সমাজের বিষয়গুলোকে, মানে সমাজের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সমাধান করা, সমাজের পরিবর্তনটাকে বোঝা, এটা সমাজবিজ্ঞানের অন্যতম লক্ষ্য। তো সেই হিসেবে সমাজবিজ্ঞানের লক্ষ্য হিসেবে সমাজবিজ্ঞানের নির্দিষ্ট লক্ষ্য আছে এবং সেটা অর্জনের পদ্ধতিও আছে। তাহলে সমাজবিজ্ঞানের নির্দিষ্ট লক্ষ্য এবং লক্ষ্য অর্জনের কিও আছে, পদ্ধতিও আছে। তো এই বিষয়টাও আমরা মনে রাখবো যে গবেষণাগুলোর মাধ্যমে আসলে আমরা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে চাই, যে আমরা সমাজের কোনো একটা সমস্যা সমাধানে কাজ করতে চাই বা সমস্যা সমাধানের একটা সলিউশন দিতে চাই, এটার জন্য সমাজবিজ্ঞান কাজ করে থাকে। তো ওই হিসেবে সমাজবিজ্ঞান নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। আর এটা হচ্ছে কারণ ও প্রভাব বিশ্লেষণ। কারণ ও প্রভাব বিশ্লেষণ মানে হচ্ছে কার্যকারণ সম্পর্ক, অর্থাৎ সমাজবিজ্ঞান কারণ এবং প্রভাব দুইটাকেই বিশ্লেষণ করে, যে কেন এমনটা হচ্ছে, হ্যাঁ, এটার দুটাকে বিশ্লেষণ করে থাকে। তাহলে কারণ ও প্রভাব বিশ্লেষণ করে সমাজবিজ্ঞান। তাহলে সমাজবিজ্ঞান কি করে? কারণ ও প্রভাব বিশ্লেষণ করে, যেটা আমরা বিজ্ঞানের ক্ষেত্রে পেয়েছি। বিজ্ঞানের বৈশিষ্ট্যের মধ্যে বললাম কার্যকারণ সম্পর্ক। তার মানে হচ্ছে দেখো সমাজের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সমাজবিজ্ঞান গবেষণার পরে সেই সমস্যাগুলোকে সমাধানের পাশাপাশি সেটার কারণ এবং ওইটার কারণে যে প্রভাব পড়বে সমাজের মধ্যে সেই প্রভাবটা নিয়েও সমাজবিজ্ঞান আলোচনা করছে। এটাই হচ্ছে সমাজের কারণ ও প্রভাব বিশ্লেষণ। আশা করি তোমরা এই বিষয়টাও বুঝতে পারছো। তাহলে সমাজবিজ্ঞান কারণ ও প্রভাব নিয়েও আলোচনা করে। আর এটা হচ্ছে সমাজবিজ্ঞান যে পরিসংখ্যান ও তত্ত্ব বিশ্লেষণে কাজ করে। দেখো সমাজবিজ্ঞানের মধ্যে পরিসংখ্যানের ব্যবহারও আছে। সমাজবিজ্ঞানের মধ্যে কি পরিসংখ্যানের ব্যবহারও আছে। পরিসংখ্যানের ব্যবহারটা কোথায় ব্যবহার হয়? সমাজের কোনো একটা বিষয় নিয়ে যখন গবেষণা করবে সমাজবিজ্ঞান সেক্ষেত্রে পরিসংখ্যানের সহযোগিতা নেয়, যেটাকে আমরা বলি সামাজিক পরিসংখ্যান। তাহলে সমাজবিজ্ঞান পরিসংখ্যানের সহযোগিতা নেয় বলে আমরা সমাজবিজ্ঞানের ক্ষেত্রে সমাজবিজ্ঞানকে একটা বিজ্ঞান বলতে পারি, কারণ একটা বিজ্ঞান আরেকটা বিজ্ঞানের সহযোগিতা নিয়ে থাকে সচরাচর। যদি সমাজবিজ্ঞান বিজ্ঞান না হতো তাহলে আরেকটা বিজ্ঞানের সহযোগিতা নিত না, এবং গবেষণার ক্ষেত্রে এই ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহার করা যেত না। তাহলে স্বাভাবিকভাবে সমাজবিজ্ঞান পরিসংখ্যান তত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আর এটা হচ্ছে সাধারণীকরণ। সাধারণীকরণ মানে কি? সাধারণীকরণ মানে হচ্ছে জেনারেলাইজেশন, যেটাকে আমরা বলি। জেনারেলাইজেশন মানে হচ্ছে যে তোমার অনেকগুলো দৃষ্টান্তকে একত্রিত করে একটা সার্বিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সাধারণীকরণ করা হয়। ধরো এখানে একটা ঘটনা ঘটলো, এখানে একটা ঘটনা ঘটলো, এখানে এই সবগুলো ঘটনাকে যোগসূত্র তৈরি করে সার্বিক সিদ্ধান্তে এসে একটা সাধারণীকরণ করা প্রক্রিয়া সমাজবিজ্ঞান অনুসরণ করে। যেমন ধরো বিভিন্ন সমাজে কিছু বিভিন্ন অভিন্ন নিদর্শন খুঁজে পান যা তারা সাধারণ নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করেন। যেমন ধরো যে অনেকে আত্মহত্যা করে না, আত্মহত্যার ক্ষেত্রে যে সমাজবিজ্ঞান এটা বলতেছে মানুষ কেন আত্মহত্যা করতেছে। তো বিভিন্ন সমাজে খোঁজ নিয়ে দেখা গেল যে সমাজের মধ্যে নৈরাজ্যের কারণে সমাজের মানুষেরা আত্মহত্যা করতেছে। তাহলে অনেকগুলো সমাজের মধ্যে গবেষণা করার মাধ্যমে দেখা যাচ্ছে বেশিরভাগ সমাজের মধ্যে দেখা যাচ্ছে নৈরাজ্যের কারণে মানুষ আত্মহত্যা করছে। তাহলে নৈরাজ্যের কারণে আত্মহত্যা করছে বলে সমাজবিজ্ঞান সাধারণীকরণ করবে। সাধারণীকরণ মানে বললাম কি, যে অনেকগুলো সমাজের মধ্যে তুলনা করে সার্বিক একটা সিদ্ধান্তে আসা। ধরো ক সমাজের মধ্যে মানুষ ধূমপান বা মাদক সেবন করতেছে কিসের কারণে? যে বেকারত্বের কারণে। তাহলে ক সমাজের মধ্যে বেকারত্ব পেলাম। খ সমাজের মধ্যেও দেখা যাচ্ছে বেকারত্ব, সেই একই বেকারত্ব। গ সমাজের মধ্যে দেখা যাচ্ছে আরেকটা বিষয়, ঘ সমাজের মধ্যে একই বিষয়। এইভাবে পর্যায়ক্রমিকভাবে যদি আমরা মানে অনেকগুলো কয়েকটা সমাজ যদি আমরা দেখি, বিশ্লেষণ করি, বিচার করি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা সার্বিক একটা সিদ্ধান্তে আসতে পারবো। এটাই হচ্ছে সাধারণীকরণ। অর্থাৎ বেশিরভাগ সমাজের মধ্যে যদি বেকারত্ব হয় তাহলে আমরা কি বলতে পারবো? মাদকে আসক্ত হওয়ার পেছনে কারণ হচ্ছে বেকারত্ব। এটা আমরা জানলাম। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, যে সমাজবিজ্ঞান কেন বিজ্ঞান নয়, এটার পেছনে কি যুক্তি, এটা নিয়ে আসলে কারা কি বলছে সেটাই আমরা জানার চেষ্টা। অনেকে বলতেছে সমাজবিজ্ঞান যে বিজ্ঞান নয় সেটার পিছনে অনেকগুলো বিরোধিতা করে অনেকে যুক্তি দিয়েছে। তাদের যুক্তি হচ্ছে সমাজবিজ্ঞানের মধ্যে অবজেক্টিভিটির যথেষ্ট অভাব রয়েছে। অবজেক্টিভিটি মানে কি, যে বিষয়বস্তু প্রায় ব্যক্তিগত মতামত দ্বারা বা সংস্কৃতি দ্বারা প্রভাবিত। ধরো আমি এমন একজন সংস্কৃতির মানুষ যে আমি মুসলিম সংস্কৃতির মানুষ, তো যার কারণে আমি
সমাজের কোনো একটা ঘটনাকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমি আমার ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে ব্যবহার করব। সমাজবিজ্ঞান এটা মানে এটা নিশ্চয়তা দিতে পারে না যে আমি নিরপেক্ষভাবে করব। তাহলে আমি বায়াসড হতে পারি, বায়াসড মানে হচ্ছে আমি পক্ষপাতিত্ব হতে পারি। আমাকে আমার যে সংস্কৃতি রয়েছে, আমার যে ধর্ম রয়েছে, আমার যে আদর্শ রয়েছে, আমার যে নৈতিকতা রয়েছে, সেটার উপর ভিত্তি করে আমি কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতেই পারি। সমাজবিজ্ঞান এটা নিশ্চয়তা দিতে পারছে না যে আমি আমার ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ এগুলোর উপর ভিত্তি করে নয়, বরং আমি সাধারণভাবে সিদ্ধান্ত নিতে পারবো, এটা সমাজবিজ্ঞান আমাকে নিশ্চয়তা দিতে পারছে না। অর্থাৎ কাউকে নিশ্চয়তা দিতে পারতেছে না। এর জন্য বলতেছে এটা অবজেক্টিভিটির অভাব রয়েছে। অর্থাৎ সমাজবিজ্ঞান গবেষণায় বিষয়বস্তু প্রায় ব্যক্তিগত মতামত দ্বারা বা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হতে পারে, যা পরম বৈজ্ঞানিকতার অভাব নির্দেশ করে। অর্থাৎ এটা যে একটা আসলে বিজ্ঞান, সেটার অভাবটা আমাদেরকে অনুধাবন করায় কখন? যখন আসলে ব্যক্তিগত আদর্শ, মূল্যবোধ, ধর্ম এগুলো যখন এখানে চলে আসে। এর একটা হচ্ছে মানব আচরণ আসলে জটিল। আমরা যে গবেষণা করতেছি, গবেষণার কথা বলতেছি, আত্মহত্যার বিষয়ে বললাম, মাদকাসক্তির বিষয়ে বললাম, পরকীয়ার কথা আসতে পারে, এবং হচ্ছে ডিভোর্সের কথা আসতে পারে, নারী নির্যাতনের কথা আসতে পারে, শিশু নির্যাতন, অপহরণ বিষয়গুলো আসতে পারে। এগুলো সবই সামাজিক সমস্যা। এখন এগুলো গবেষণা করার ক্ষেত্রে আমরা তত্ত্ব যে সংগ্রহ করব, কার থেকে করব? সমাজের মানুষ থেকে। তাহলে সমাজের মানুষ থেকে করতে গেলে তারা যে আমাকে সঠিক তত্ত্ব দিচ্ছে সেটা আমি কিভাবে নিশ্চিত করব? এটা নিশ্চিত করার কোনো উপায় আসলে নাই, কারণ মানুষের মনের ভিতরে প্রবেশ করে কোনো তত্ত্ব জানার মতো ক্ষমতা আসলে মানুষের নাই। সেই হিসেবে সমাজবিজ্ঞান আসলে মানব আচরণটা খুবই জটিল। এই জটিল আচরণের কারণে সমাজের বিষয়গুলোকে বিশ্লেষণ করা বা ব্যাখ্যা করা এটা আরও বেশি জটিল। তাহলে মানব আচরণের মধ্যে কি রয়েছে? যথেষ্ট জটিলতা রয়েছে, যার কারণে সমাজ গবেষণার ক্ষেত্রে এই জটিলতাগুলো আমরা লক্ষ্য করি, যার কারণে সমাজের মধ্যে তোমার সমাজ বিজ্ঞানটাকে একটা বিজ্ঞান বলতে অনেকে নারাজ। তাদের কথা হচ্ছে মানুষের মনের বিষয় যেহেতু জানতে পারতেছে না, তাহলে এটাকে কিভাবে বিজ্ঞান বলা যায়? এখানকার তত্ত্ব তো ভুল হইতে পারে। অবজেক্টিভিটির অভাব বা হচ্ছে মানব আচরণের জটিলতার কারণে অনেকে ভুল তথ্য দিতে পারে, তাহলে এটা কি বিজ্ঞান হবে? এটা নিয়ে অনেকের দ্বিধা রয়েছে বা প্রশ্ন রয়েছে। আর একটা হচ্ছে কি, যে তোমার পরীক্ষা নিরীক্ষার মধ্যে যে সীমাবদ্ধতা, সমাজবিজ্ঞানের মধ্যে অনেক ধরনের পরীক্ষা পদ্ধতি রয়েছে। যে গবেষণার ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানের যে পদ্ধতিগুলো রয়েছে, সেই তোমার পরীক্ষা নিরীক্ষার মধ্যে সীমাবদ্ধতা যেটা বললাম, অর্থাৎ গবেষণার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের অনেক ধরনের পদ্ধতি রয়েছে, যার কারণে কোনো পদ্ধতিকে আবার ভ্যালিড বলা যাচ্ছে না। মানে কোনো পদ্ধতিকে একদম স্পেসিফিক বলা যাচ্ছে না যে একদম সরাসরি এই পদ্ধতি অনুসরণ করে। সমাজবিজ্ঞানের মধ্যে অনেক ধরনের পদ্ধতি অনুসরণ করে বিধায় যে কোনো একটা স্পেসিফিক পদ্ধতিকে নিয়ম ধরে আগানো হয় না বলেই সমাজবিজ্ঞানের মধ্যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। যেমন ধরো আজকে 1000 মানুষের উপর গবেষণা চালিয়ে দেখা গেল তারা সবাই মাদকে আসক্ত, এবং সেই মাদকে আসক্ত হওয়ার পেছনে কারণ হচ্ছে অসৎসঙ্গ, মানে খারাপ বন্ধু। তাহলে এইটা 10 বছর পরে, 5 বছর পরে ওই একই ফলাফল থাকবে না। এটাই হচ্ছে তোমার পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধতা। আর পদ্ধতিগতও সীমাবদ্ধতা রয়েছে এবং নিয়মের অভাব রয়েছে। সর্বজনীন নিয়ম অর্থাৎ হচ্ছে সবাই গ্রহণ করে, মানে সর্বজনীন কোনো নিয়ম আসলে ওরকম নাই। মানে সবাই গ্রহণ করবে এরকম কোনো স্পেসিফিক নিয়ম সমাজবিজ্ঞানে নাই। সমাজবিজ্ঞানের মধ্যে অনেকগুলো নিয়ম রয়েছে, কিন্তু সর্বজনীন কোনো নিয়ম আসলে নাই। এই জন্য অনেকে এটাকে কঠোর বিজ্ঞান বলছে, আবার অনেকে এটাকে যে সফট সায়েন্স বলছে। তো এটাকে কেউ সফট সায়েন্স বলছে, আবার কেউ এটাকে যে তোমার হার্ড সায়েন্স বলছে। ওকে, আমরা তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম। সমাজবিজ্ঞানের পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি অনেক আছে। পক্ষে যুক্তিগুলো হচ্ছে এগুলা বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার। সিরাজুল ইসলাম তানভীর যেটা বলেছে যে বাবু বুঝো দেখো, এখানে পক্ষে যুক্তি হচ্ছে এগুলা, এখানে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার হয়েছে, নির্দিষ্ট লক্ষ্য অর্থাৎ হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা লক্ষ্য সমাজের সমস্যাগুলোকে জানা, সেটার লক্ষ্যে সমাধান করা। আর কারণ প্রভাব অর্থাৎ কার্যকারণ সম্পর্ক যেহেতু আছে, অর্থাৎ সমাজের মধ্যে নিশ্চয়ই ঘটনাগুলো ঘটার পেছনে কারণ রয়েছে, কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে পারে সমাজবিজ্ঞান, বিশ্লেষণও করতে পারে। এখানে পরিসংখ্যান ব্যবহার হয়, অর্থাৎ বিজ্ঞানের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সেগুলো গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং সাধারণীকরণ করা হয় কোনো একটা তথ্যের মাধ্যমে, অর্থাৎ অনেকগুলো সিদ্ধান্তের মধ্য থেকে একটা সার্বিক সিদ্ধান্ত সাধারণীকরণের মাধ্যমে নেওয়া হয়। এই জন্য সমাজবিজ্ঞান একটা বিজ্ঞান। অন্যদিকে বিজ্ঞান নয় বা বিরোধীদের পিছনে যুক্তি হচ্ছে যে এটার মধ্যে যথেষ্ট অবজেক্টিভিটির অভাব রয়েছে, অর্থাৎ স্পেসিফিক না, অর্থাৎ যুক্তিনিষ্ঠ বা বস্তুনিষ্ঠ না। এই জন্য এটাকে অনেকে বিজ্ঞান বলতে নারাজ। অনেক সময় বস্তুনিষ্ঠতা চ্যালেঞ্জ করা যায়,
আর একটা হচ্ছে মানব আচরণ জটিল, কারণ হচ্ছে মানুষেরা সবসময় সঠিক তথ্য নাও দিতে পারে। পরীক্ষা নিরীক্ষার মধ্যেও সীমাবদ্ধতা রয়েছে, অর্থাৎ যে পরীক্ষা নিরীক্ষাগুলো চালানো হয় সেই পরীক্ষা নিরীক্ষা সবসময় বাস্তবসম্মত এবং নৈতিক নয়, এই জন্য এটাকে বিজ্ঞান বলতে নারাজ। আর একটা হচ্ছে নির্ধারিত কোনো নিয়ম নাই যে এই নিয়ম মেনেই হচ্ছে সমাজবিজ্ঞান গবেষণা করবে, এই ধরনের কোনো স্পেসিফিক নিয়ম নাই। তো সমাজবিজ্ঞানের যে বিজ্ঞান নাকি বিজ্ঞান নয়, এই যে বিতর্ক, এটা আমাদের শেষ হলো। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের ব্যবহৃত যে গবেষণা পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। সমাজবিজ্ঞানের গবেষণা পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাথড, ইংরেজিতে বলে ম্যাথড। এই ম্যাথড শব্দটি ম্যাটা এবং হুদুস থেকেই উদ্ভূত হয়েছে, যার শব্দার্থ যথাক্রমে অ্যালং বা সম্পর্কিত বা ওয়ে বা পথ। এখানে এক কথায় বলতে গেলে ম্যাথড শব্দটা দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে ম্যাটা আর একটা হচ্ছে হুদুস, এবং যার শব্দার্থ যথাক্রমে ম্যাটার অর্থ হচ্ছে অ্যালং বা সম্পর্কিত, আর হুদুস অর্থ হচ্ছে ওয়ে বা পথ। তাহলে আমরা ম্যাটা এবং হুদুস, অ্যালং বা সম্পর্কিত, আর হুদুস অর্থ ওয়ে বা পথ। তাহলে ম্যাটা হুদুস, এই যে দেখো ম্যাথড যে শব্দটা, এই শব্দটা আসছে দুইটি শব্দ থেকে, একটা হচ্ছে ম্যাটা এবং আরেকটা হচ্ছে হুদুস। এই যে দুইটা শব্দ হুদুস, এই যে দুইটা শব্দ এখানে কিন্তু আছে, এই যে হুদুস, এবং এই দুইটা শব্দের এই পাশে চলে আসছে, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ ম্যাটা তো ওয়ে বা পথ দেখানো, অ্যালং অ্যালং হ্যাঁ অ্যালং সরি অ্যালং, এবং হচ্ছে অ্যালং তো সম্পর্কিত, আর এটা পরীক্ষা এমসিকিউতে আসে আর কি অনেক সময়। আর এটার অর্থ হচ্ছে তোমার ওয়ে বা পথ, ওয়ে বা পথ। অর্থাৎ ম্যাথড অর্থ হচ্ছে যে পদ্ধতি অবলম্বন করে আমরা আসলে গবেষণার পথ আবিষ্কার করি, সেটাই হচ্ছে ম্যাথড। তো ম্যাথড বা হচ্ছে পদ্ধতি, পদ্ধতি কাকে বলে বা বৈজ্ঞানিক পদ্ধতি বা গবেষণা পদ্ধতি কাকে বলে সে বিষয়ে কুথারির একটা সংজ্ঞা আছে, যে ভারতীয় শিক্ষাবিদ যে তোমার C.R. কোথারি যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হচ্ছে গবেষণা কোথারি যে সংজ্ঞাটা দিয়েছে সেটা হচ্ছে এটা, গবেষণা পদ্ধতি বলতে এমন পদ্ধতিকে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য সম্পাদন করে থাকে। তাহলে আমরা কি জানলাম, যে গবেষণা পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে গবেষণা পদ্ধতি হচ্ছে এমন এক পদ্ধতি যার মাধ্যমে, মানে এমন একটা পদ্ধতিকে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য সম্পাদন করে থাকে। এই জিনিসটা তোমরা মনে রাখবা। আর কোথারির এই যে সংজ্ঞাটা, গবেষণা পদ্ধতি বলতে এমন বিষয়কে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য সম্পাদন করে। আবার বলছি, গবেষণা পদ্ধতি বলতে এমন বিষয়কে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য কি করে, সম্পাদন করে থাকে। তাহলে আমরা ওভারঅল এই টোটাল সিনারিও বা টোটাল বিষয়টা আমরা জানলাম। তাহলে গবেষণা পদ্ধতি বলতে কি বোঝায়, এমন বিষয়কে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য কি করে, সম্পাদন করে থাকে। তাহলে টোটাল এই যে কোথারির যে সংজ্ঞাটা, এটা আমরা জানলাম। এই সংজ্ঞাটা আমরা যদি মনে রাখি তাহলে আমরা গবেষণা পদ্ধতি কাকে বলে সেটার উত্তর করতে পারবো, এবং এটা এমসিকিউতে বা জ্ঞানমূলক প্রশ্নে আসে। তাহলে কোথারির এই কথাটা আমরা মনে রাখবো কি জন্য, ওই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আবার একটু পড়ি, গবেষণা পদ্ধতি কাকে বলে সেটার উত্তর হবে কি, গবেষণা পদ্ধতি এমন এক পদ্ধতি, মানে বলতে বোঝায় এমন এক বিষয়কে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য সম্পাদন করে। আবার গবেষণা পদ্ধতি বলতে এমন এক বিষয়কে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য সম্পাদন করে থাকে। তাহলে আমরা এখন আজকে আমরা পদ্ধতিতে চলে যাই। একটা পদ্ধতি আমরা পড়ব, যে পদ্ধতিটার নাম হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। ইংরেজিতে যেটাকে বলে অবজারভেশন মেথড, ইংরেজিতে বলে কি, অবজারভেশন মেথড। এখানে তোমাদেরকে আমি বলি পর্যবেক্ষণ পদ্ধতি বলছে, পর্যবেক্ষণ পদ্ধতি। দেখো, সমাজ গবেষণায় বা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করা যায়, তার মধ্যে একটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। এই পর্যবেক্ষণ পদ্ধতি মানে হচ্ছে যেই গবেষণা পদ্ধতিতে একজন গবেষক সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে বা পর্যবেক্ষণের মাধ্যমে তথ্যপত্র সংগ্রহ করা এবং গবেষণা পরিচালনা করে, সেটাকে বলে পর্যবেক্ষণ পদ্ধতি। এই পর্যবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রে আমাদের দুই ধরনের পর্যবেক্ষণ আমরা দেখি। একটা হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, আর একটা হচ্ছে, তাহলে একটা হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, আর একটা হচ্ছে অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ।
তাহলে আমরা পর্যবেক্ষণ কয় ধরনের জানলাম? একটা হচ্ছে অংশগ্রহণমূলক আর একটা হচ্ছে কি অংশগ্রহণবিহীন। এটাকে বলে পার্টিসিপেটরি অবজারভেশন, পার্টিসিপেটরি অবজারভেশন, আর এটাকে বলে নন পার্টিসিপেটরি অবজারভেশন, নন পার্টিসিপেটরি অবজারভেশন। তাহলে পর্যবেক্ষণ কয় ধরনের হয়? দুই ধরনের হয়। ওকে, পর্যবেক্ষণ কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা হচ্ছে পর্যবেক্ষণ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, আর একটা হচ্ছে অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ। তাহলে এটা হচ্ছে পার্টিসিপেটরি অবজারভেশন আর এটা হচ্ছে নন পার্টিসিপেটরি অবজারভেশন। এখন কথা হচ্ছে পর্যবেক্ষণের মধ্যে আসলে কি করা হয়। যেমন ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে একজন গবেষক সরাসরি যেই বিষয়ে গবেষণা করতে চায় তাদের সাথে মিশে, পরিবেশের সাথে মিশে গিয়ে গবেষণা কাজ পরিচালনা করে। এবং এই ক্ষেত্রে আমরা কিছু ভালো দিক পাই, কিছু খারাপ দিক পাই। যখন গবেষক সরাসরি মাঠে, অর্থাৎ ধরো এই এলাকা নিয়ে গবেষণা করবে, গবেষক এই এলাকার মাদক নিয়ে গবেষণা করবে, তাহলে যদি গবেষক এই এলাকায় অবস্থান করে গবেষণা পরিচালনা করে সেটাকে বলে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। যদি গবেষক এই এলাকায় না থেকে এই এলাকায়